এখন আমরা একটি সুন্দর বক্তব্য শুনতে চলেছি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যাপক ডক্টর মদনচন্দ্রকরণ বিদ্যালঙ্কারজি মানে থেকে। উনি আমাদেরকে আলোকপাত করবেন যে বাংলাতে গৌড়ীয় বৈষ্ণব সমাজের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন কবিবর বিদ্যাপতি, তেনার ব্যাপারে বিস্তারিত আলোকপাত করবেন ডক্টর মদনচন্দ্রকরণ বিদ্যালঙ্কারজি। প্রথমেই বলি যে কবিবর বিদ্যাপতি আমার নয়, আমার প্রিয় সুধীমণ্ডলী এবং আমার বিদ্যার্থী মণ্ডলী এবং ভারতবর্ষ তথা বহির্বিশ্বের সকল বৈষ্ণব ভাবাপন্ন মানুষের কাছে অত্যন্ত আদরের সম্মানীয় কবি কবিবর বিদ্যাপতি। তিনি বৈষ্ণব ধর্মের প্রচার সম্প্রসারণ কোনো কিছু করেননি, সরাসরি কিছু করেননি। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1380 নাগাদ এবং মারা যান 1460 নাগাদ। দীর্ঘায়ু কবি। তখনও জগৎগুরু মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেব তথা ভগবান চৈতন্যদেবের আবির্ভাব ঘটেনি। ভগবানের অবতার রাধাকৃষ্ণের যুগল অবতার শ্রী শ্রী চৈতন্যদেবের আবির্ভাব তখনও ঘটেনি। তাহলে চৈতন্যদেবের জন্মের বেশ কিছু বছর আগে মিথিলার রাজসভার কবি বিদ্যাপতি তিনি সাহিত্যিক হিসেবে, কবি সাহিত্যিক হিসাবে মিথিলার রাজসভাকে অলঙ্কৃত করেছিলেন। তিনি অনেকগুলি বই লিখেছিলেন, দুর্গা ভক্তি তরঙ্গিনী, গণেশ ভক্তি তরঙ্গিনী, সূর্য সিদ্ধান্ত, ভূ পরিক্রমা ইত্যাদি ইত্যাদি। কিন্তু তিনি একটি লেখার জন্য তিনি জগৎ বিখ্যাত। সেই লেখাটি হল রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী। তার এই রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলীর ভাষা সরাসরি বাংলা ভাষা নয়। তিনি যে ভাষায় লিখেছিলেন সেই ভাষাটা হলো ব্রজবুলি ভাষা। এই ব্রজবুলি ভাষা কি ভাষা, কোথায় পেলেন সেই ভাষা, কোথায় তার জন্ম হলো, এসব আমি অন্যত্র আলোচনায় বলবো। আজকের আমি কবিবর বিদ্যাপতির মূল্যায়ন করতে যত্নবান। প্রিয় বিদ্যার্থীরা, প্রিয় সুধীজন মণ্ডলী, আপনারা অনুগ্রহ করে শুধুমাত্র এই বিদ্যাপতির মূল্যায়ন অংশটুকু গ্রহণ করবার চেষ্টা করুন। কবিবর বিদ্যাপতি রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলীর দুটো দিকে তিনি কবিতা লিখে গেছেন। প্রথম দিকটা তিনি প্রথম যৌবনে তিনি রাধাকৃষ্ণের পূর্বরাগ, অনুরাগ, নিবেদন, মান, অভিমান, আক্ষেপ ইত্যাদির ওপরে আলোকপাত করে, অভিসারের ওপর আলোকপাত করে কবিতা লিখেছেন। শেষ জীবনে তিনি আক্ষেপের কবিতা লিখেছেন এবং বিরহের কবিতা লিখেছেন। কবিবর বিদ্যাপতি তিনি রাধা এবং কৃষ্ণকে তুলে ধরেছেন নাগরিক চেতনায়। সেই গ্রামগঞ্জের রাধা, গোপ বালিকা বধূ রাধা, গোপ বৃন্দাবনের রাখাল শ্রীকৃষ্ণ, সেভাবে তিনি দেখেননি। প্রথমে তার রাধার কথায় আসা যাক। বিদ্যাপতির রাধা খুব স্পষ্টবাদী এবং আধুনিকা। আরাধিকা সাধিকা মূর্তিটা ততখানি তার কাছে প্রখর নয়। তো বৈষ্ণবের পদাবলীর যে মূল উদ্দেশ্য, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি পরম আত্মা, আর রাধা হলেন ভক্ত শ্রেষ্ঠা, হিউম্যান বিংস, হিউম্যান সোল। তো ভক্ত শ্রেষ্ঠা রাধা ভগবানের কাছে যে তাকে পাওয়ার জন্য যে আকুলি বিকুলি করেছেন, সেই আস্বাদ্যমান আধ্যাত্মিক কবিতার লাইন রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী। কিন্তু আমাদের বিদ্যাপতির ক্ষেত্রে
নাগরিক বাক বৈদগ্ধ যুক্ত মানব মানবীর কামনা বাসনা সংযুক্ত কবিতা হলো বৈষ্ণব কবিতা। সেই বৈষ্ণব কবিতার সমগ্র তিল থেকে তিলকতমা মূর্তিকে অনুধাবন করবার জন্য জোরে বলুন। বিদ্যাপতির এই কবিতাটা আমরা যদি এখন অনুসরণ করি, বুঝতে চেষ্টা করি, তাহলে বুঝবো বিদ্যাপতির রাধা কতখানি স্পষ্টবাদী, কিভাবে জাগতিক নরনারীর প্রণয় বাসনা, কামনা বাসনা, নরনারীর কামনা বাসনা কিভাবে আধ্যাত্মিক ব্যঞ্জনায় প্রকাশ পাচ্ছে। মানব মানবী পরস্পরকে প্রেমে পড়ে যে ভালোবাসাটুকু জানান, সেই ভালোবাসাই যেন একটা ভিন্ন আধ্যাত্মিক ব্যঞ্জনা নিয়ে মানে রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলিতে উপস্থাপিত হচ্ছে। বিদ্যাপতি রূপ দক্ষ শিল্পী, নাগরিক শিল্পী, রাজসভার শিল্পী। তা বিদ্যাপতি লিখছেন সেই লেখায়, হাথক দর্পণ মাথক ফুল, নয়নক অঞ্জন মুখক তাম্বুল, হৃদয়ক মৃগ। হাথক দর্পণ মাথক ফুল, নয়নক অঞ্জন মুখক তাম্বুল, হৃদয়ক মৃগমদ গীমক হার, দেহক সর্বস গেহক সার, পাখিক পাক मीनक पानी, হাম তুহু মাধব ওইছে জানি। অর্থাৎ হাতের আয়না, মাথার ফুল, চোখের কাজল, গলার হার, দেহের সর্বস্ব, গৃহের সার, পাখির পাখা, মাছের জল, হে মাধব তথা ভগবান, আমি তোমাকে, হে মাধব, আমি তোমাকে এই প্রকারে চিনি বা জানি। এ কমপ্লিট সেলফ সারেন্ডার, এ কমপ্লিট সেলফ সারেন্ডার ফ্রম দ্য হিউম্যান সোল টু দ্য প্যারামাউন্ট সোল। সেই কথা যেন এখানে একটা চূড়ান্ত আত্মনিবেদন রাধা করছেন। বিদ্যাপতির আর একটি পূর্বরাগের পদ, সেটা বলছি, যেটাতে রাধাকে আমরা আরেকটু চিনে নিতে পারবো। ক্ষণে ক্ষণে নয়ন কোন অনুসরই, ক্ষণে ক্ষণে বসন ধুলি তনু ভরই, ক্ষণে ক্ষণে দর্শন ছটা ছুটো হাস, ক্ষণে 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 অধর আগে করু বাস। তাহলে এই লাস্যময়ী রাধার পরিচয়টা এখানে আমরা দেখতে পাচ্ছি। সে পূর্ব রাগে পড়েছে। শ্রীকৃষ্ণের আরাধ্য নায়ক শ্রীকৃষ্ণের প্রেমে তার মধ্যে যে আস্বাদ্যমান পরিস্থিতি বা পূর্ব রাগের অভ্যুদয় হয়েছে, তা এখানে প্রকাশ পেয়েছে। সেই অভ্যুদয়টুকু আমরা ভাবতে পারছি। বিদ্যাপতির রাধা এই পর্ব থেকে যখন আর একটু উত্তরিত হলো, যখন তাদের উভয়ের মধ্যে প্রেমের জাগরণ ঘটল, সেই অনুরাগবশত পরস্পরে যখন অভিসারে প্রয়াসী, সেই অভিসার পর্যায়ের পদকে আমরা দেখতে পাব। সেখানে আধুনিক নায়িকা রাধিকার আত্মপ্রকাশের কথাটুকু কি অনির্বচনীয় ভাষায় নাগর বৈদগ্ধ আধ্যাত্মিক ব্যঞ্জনাময় রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী লিখেছেন কবিবর বিদ্যাপতি। যব গধূলি সময়ে বেলি, ধ্বনি মন্দির বাহির ভেলি, নব জলধর বিজুরি রেহা, দ্বন্দ্ব পসারি গেলি। যখন গধূলি বেলা
অর্থাৎ সন্ধ্যা হতে চলেছে। এমন সময় নায়িকা রাধা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অভিসারে বার হচ্ছেন। নব জলধর আকাশে নতুন মেঘ, যখন তখন বিদ্যুৎ বিজুলি বর্ষা আসছে, বিজুলি রেহা, দ্বন্দ্ব পসারি গেলি। দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে মিলন আর একটা বিচ্ছেদ। তো রাধা কৃষ্ণের যুগল মিলন, এমন ঘন ঘোর বরিশায় বিদ্যুৎ দামিনী চলছে। সেই দুর্গেয় অভিসারী শ্রীরাধিকা, আরাধিকা সাধিকা আধুনিক নাগরিকার ন্যায় দূরের অভিসারে চলছে, নির্জন অভিসারে। সেখানে ভোগের দৃষ্টি, সেখানে পাবার দৃষ্টি, সুখ লাভের উদগ্র বাসনা। বিদ্যাপতি তীরে তীরে লিখে গেলেন। আবার এই বিদ্যাপতির যখন মধ্য বয়স হয়েছে, কথিত আছে যে শিব সিংহের পত্নী লসিমা দেবীর সঙ্গে বিদ্যাপতির গোপন প্রণয় ছিল। সেই প্রেম বশত তিনি এই নাগরিক বৈদগ্ধ্যতার অভিসারের কবিতাগুলিকে লিখেছিলেন। তো বিদ্যাপতি যে কবিতাগুলিকে লিখছেন, তার যখন মধ্য বয়স, তিনি আক্ষেপের সূচনা হল। তিনি বলছেন, আধো জনম হাম নিন্দে গোয়াওলু, জরা শিশু কতদিনে গেলা, তুহু জগন্নাথ জগতে কহায়সী, তুয়ারে ভজিব কোন বেলা। সেই জগন্নাথের কাছে আক্ষেপ করছেন বিদ্যাপতি। তার রাধা, বলতে পারি হয়তো রাধার আঁচল ধরে বিদ্যাপতি জগতের সব কিছুর মালিক, দ্বারকানাথ, ইহলোক এবং পরকালের মালিক বিদ্যাপতি তুলে ধরছেন সেই অনির্বচনীয় কবিতা। অঙ্কুর তপন তাপে যদি জারব, কি করব বারিদ মেহে, ই নব যৌবন বিরহে গোয়াবো, কি করব সোপিয়া লেহে। এটিও আক্ষেপ অনুরাগের কবিতা। মাথুর পর্যায়ে অনেকে ব্যবহার করেন। এই পর্যায়ে যখন শেষ হলো, বিদ্যাপতি আরো হলেন, বয়স বাড়ল তার, তিনি আরো একটু বৃদ্ধ হয়ে উঠলেন। তখন তার মাথুর তথা বিরহ পর্যায়ে লিখছেন সেই কবিতা বিশ্বের সেরা, মানে লিরিক কবিতার মধ্যে অন্যতম সেরা লিরিক কবিতার মধ্যে যেমন পড়বে, তেমন একটা কথা আছে যে আওয়ার সুইটেস্ট সংস হ্যাজ ইটস অরিজিন ফ্রম আওয়ার স্যাডেস্ট থট। রাধা তিলে তিলে চেষ্টা করছেন, কিছুতেই তার আরাধ্য নায়ক শ্রীকৃষ্ণকে পাচ্ছেন না। তার আক্ষেপের চূড়ান্ত পর্যায়ে একটা বিমূর্ত অধ্যায়ের সূচনা হয়েছে জীবনে। হ্যাঁ, ভরা ভাদ্র মাসে চারদিকে ডাহুকি ডাকছে, ভেকের দল ডাকছে, ময়ূর নাচছে, বর্ষা হচ্ছে, চারদিকে থই থই করছে, কুলুকুলু করছে বর্ষার জল। একটা অপূর্ব নিসর্গ প্রকৃতি সেখানে। ঘরের মধ্যে একটা হাহাকার উঠেছে রাধার অন্তরে, শ্রীরাধার অন্তরে। সেই বেদনা বিদ্যাপতি লিখছেন কি সুন্দর করে। এ সখী হামারি দুঃখের নাহি ওর, ই ভরা বাদর মাহ ভাদর, শূন্য মন্দির মোর, ঝম্পি ঘন ঘর জন্তি শান্ততি, ভুবন বরি বর খন্তিয়া। এই লাইনগুলো দিয়ে তার সূচনা হলে, এগুলো কথার অর্থ হচ্ছে যে বিদ্যাপতি